আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে আবারও ফিরে আসলাম। আমরা করতেছি আমাদের সেই বিখ্যাত অ্যাকাউন্টিং বই, যেটা হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বই, যেখানে সব কিছু ইজি করে দেওয়া থাকে। সেই বইয়ের ধারাবাহিকভাবে পর্বভিত্তিকভাবে আমরা যে একটা পর্বভিত্তিক সলিউশন চালাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের বোর্ডগুলো। এই বোর্ডেরই এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি আমাদের আর্থিক অবস্থার বিবরণী, যেটা তোমাদের 20 মার্ক শিওর করবে, তেমন একটা বোর্ডগুলোই করাচ্ছি। এবং আজকে করব আমরা দিনাজপুর বোর্ড 2025। এবং এই বোর্ডটা কেন করতেছি, যেটা আমাদের কোশ্চেন প্যাটার্নের সাথে হয়তো অনেক ক্ষেত্রে মিল নাই, সেটা তোমাদের উল্লেখ করব। লক্ষ্মী ভাই, এটা করতেছি আর্থিক অবস্থার বিবরণী, তোমার সাথে মিল থাকুক আর না থাকুক কিছুই আসা যায় না, কারণ এই আর্থিক অবস্থার বিবরণী ফুল তোমাকে করতে হবে। সো এখান থেকে আমি প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করি পিন পয়েন্ট সহ, এবং তোমাদের ধারণা দেব যে হচ্ছে কোশ্চেনগুলো আমাদের আসলে আর্থিক অবস্থার বিবরণীতে কোন প্যাটার্নের থাকে, কোন মানের থাকে। সবাই আমার সাথে সহযোগিতা করো, আমাকে সাপোর্ট দাও তোমরা, আমিও তোমাদের একটু কষ্টের সঙ্গী হই। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে অনেক পছন্দ করব। চলো তাহলে আমরা শুরু করি দিনাজপুর বোর্ড 2025-এর অঙ্ক। ঠিক আছে, এইটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2025, শাপলা অ্যান্ড কোং, রেয়ামিল, 31শে ডিসেম্বর। এখন কোশ্চেন হচ্ছে এটা শাপলা অ্যান্ড কোং এর রেয়ামিল। কেন রেয়ামিল লক্ষ্মী ভাই? শাপলা অ্যান্ড কোং কী করে? শাপলা অ্যান্ড কোং হচ্ছে এই প্রতিষ্ঠানের নাম, শাপলা অ্যান্ড কোং হচ্ছে এই প্রতিষ্ঠানের নাম, রেয়ামিল হচ্ছে এটা যে অঙ্কটা, আর এটা হচ্ছে আমার 31শে ডিসেম্বর। আমরা এটা ভালো করে জানি যে রেয়ামিল হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেন, রেয়ামিল হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেন, রেয়ামিল হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর কোশ্চেন। কারণ হচ্ছে এই রেয়ামিল দিয়েই আমরা আর্থিক অবস্থার বিবরণী করি, কারণ এই রেয়ামিল হচ্ছে একটা লিস্ট, রেয়ামিল হচ্ছে একটা লিস্ট। কিসের লিস্ট লক্ষ্মী ভাই? এইখানে থাকবে রেভিনিউ, এখানে থাকবে এক্সপেন্স, এখানে থাকবে ক্যাপিটাল, এখানে থাকবে হচ্ছে উইথড্র মানে ড্রয়িং, এখানে থাকবে হচ্ছে তোমার অ্যাসেট, এখানে থাকবে লায়াবিলিটি। মানে এই যে আমার একটা লিস্ট, এই লিস্টের মধ্যে থাকে আমার আয়, থাকে আমার ব্যয়, থাকে আমার সম্পত্তি, থাকে আমার দায়, থাকে আমার মালিকানা সত্ত্বের হিসাব, যেমন ক্যাপিটাল এবং উত্তোলন। সো এই যে 5 ধরনের হিসাব এখানে থাকে, এই হিসাব দিয়েই আমরা আর্থিক অবস্থার বিবরণী করি। এবং আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে 3টা পার্ট, এটা তোমরা ভালো করে জানো। একটা হচ্ছে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, একটা হচ্ছে মালিকানা সত্ত্ব, একটা হচ্ছে তোমার আর্থিক অবস্থার বিবরণী, একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টা পার্টিতে হচ্ছে তোমাদের এখানে থাকে। ঠিক আছে না লক্ষ্মী ভাই? ওকে, এখানে কি থাকে? এখান থেকে বের হয় নিট মুনাফা, এখান থেকে বের হবে নিট মুনাফা, এখান থেকে বের হবে নিট মালিকানা সত্ত্ব, এখান থেকে বের হবে নিট মালিকানা সত্ত্ব, এখান থেকে বের হবে এ সমান সমান এল প্লাস ওই, এ সমান সমান এল প্লাস ওই, এ সমান সমান এল প্লাস ওই। আসলে কি আমার অ্যাসেট যা হবে, আমার দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও তাই হবে। তার মানে এইখানে এই লিস্টগুলো থেকে আমি বিশদ আয় বিবরণী করব, সেখান থেকে আমি নিট মুনাফা বা ক্ষতি পাবো। সেই নিট মুনাফা বা ক্ষতি দিয়ে আমি আমার মালিকানা সত্ত্ব বের করব। এই মালিকানা সত্ত্ব বের করলে আমরা পাবো নিট মালিকানা সত্ত্ব। নিট মালিকানা সত্ত্বের সাথে আমরা হচ্ছে গিয়ে এ সমান সমান এল প্লাস ওই, এ সমান সমান এল প্লাস ওই পাবো, কারণ আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটি আমরা এখান থেকে পাবো, আর মালিকানা সত্ত্বটাই উপর থেকে পাবো। সো আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটি মিলে যা হবে, আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও তাই হইতে হবে। মানে আমার অ্যাসেট যা হবে, আমার দায় আর মালিকানা সত্ত্ব মিলেও তাই হইতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে বিশদায় বিবরণীটা আমার করা যেমন জরুরি, বিশদায় বিবরণী করার পরে আমার মালিকানা সত্ত্ব করতে হবে, কারণ বিশদায় বিবরণী থেকেই আমরা হচ্ছে নিট লাভ বা নিট ক্ষতি পেয়ে থাকি। আর এই নিট লাভ বা নিট ক্ষতি দিয়েই আমরা মালিকানা সত্ত্ব বের করি, নিট মালিকানা সত্ত্ব, যেটাকে আমরা ওনার সিকিউরিটি বলি। এই ওনার সিকিউরিটিকেই আমরা আবার নিয়ে যাই আর্থিক অবস্থার বিবরণীর একদম লাস্টের দিকে। তাহলে লক্ষ্মী ভাই কি হয় দেখো, আমার বিশদায় বিবরণী পারফেক্টলি হলে আমার মালিকানা সত্ত্ব মিলবে, আমার মালিকানা সত্ত্ব মিললে আমার আর্থিক অবস্থার বিবরণী মিলবে। এই হচ্ছে আমার কাজ, এই হচ্ছে আমার কাজ। সো এইটা হচ্ছে আমার কাজ, আমরা এটা ভালো করে দেখলাম। এবার চলো লক্ষ্মী ভাই, তাহলে এইটা তো আমরা বুঝলাম, এবার চলো আমরা দেখি আসলে কি আমাদের কোশ্চেনে বলছে। আমাদের কোশ্চেনে এখানে প্রথমে বলছে শাপলা অ্যান্ড কোংয়ের নিট দেনাদারের পরিমাণ বের করতে, তারপরে বলছে হচ্ছে আলোকে শাপলা অ্যান্ড কোংয়ের মোট মুনাফা বের করতে, বছর শেষে শাপলা অ্যান্ড কোংয়ের মোট মুনাফা ৭৫,০০০ টাকা ধরে বিশদ আয় বিবরণী।
তার মানে এখানে আমাকে একটা বিশদ আয় ব্যয় বিবরণী বের করতে বলছে, যেটাকে দুইটা ভাগে ভাগ করে দিছে। একটা হচ্ছে গিয়ে তোমার মোট মুনাফা পর্যন্ত, আর একটা হচ্ছে তোমার নিট মুনাফা থেকে মানে মোট মুনাফা থেকে মালিকানা সত্ত্ব পর্যন্ত। এই হচ্ছে তোমার টোটাল দুইটা পার্ট। আর ক নম্বরে বলছে হচ্ছে নিট দেনাদারের পরিমাণ বের করতে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখন এইটা শুরু করার আগে আমি যেমন তোমাদের সব সময় একটা জিনিস পছন্দ করি, সেটা হচ্ছে আমি তোমাদের এইটা করতে পছন্দ করি, পরিচয় করাইতে পছন্দ করি, যে এখানে কোনটা কি নামে দেয়া আছে, এখানে কোনটা কি নামে দেয়া আছে, কোনটা কোথায় যায়, আই মিন কোনটা তোমার কোন ধরনের হিসাব, সেটা যেমন আমি তোমাদের পরিচয় করাইতে পছন্দ করি। এটা এইখানে আসুক আর না আসুক, সো সেটা আমরা করি। চলো, সো এখানে প্রথমে বলছে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে আমার একটা প্রত্যক্ষ ব্যয়। প্রারম্ভিক মজুত পণ্য যাবে হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয় প্রথম এন্ট্রি হিসাবে। পণ্য ক্রয় হচ্ছে আমার একটা প্রত্যক্ষ ব্যয়, যাবে বিক্রিত পণ্যের ব্যয়। পণ্য বিক্রয় হচ্ছে আমার একটা প্রত্যক্ষ আয়, যাবে নিট বিক্রয়ে। ফেরত হচ্ছে ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বাদ, ক্রয় ফেরত, ক্রয় থেকে বাদ, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ। এবং মজার বিষয় হচ্ছে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত হচ্ছে রেয়ামিলের ক্রেডিট পাশে থাকে, বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত রেয়ামিলের ডেবিট পাশে থাকে। দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদ, পাওনাদার হচ্ছে আমার জন্য চলতি দায়। দেনাদার হচ্ছে আমার চলতি সম্পদ, পাওনাদার হচ্ছে আমার জন্য চলতি দায়। বেতন হচ্ছে আমার জন্য একটা পরিচালন ব্যয়, বিমা সালামি পরিচালন ব্যয়, ডাকতার পরিচালন ব্যয়। পরিবহন মানে শুধু পরিবহন, এটা হচ্ছে ক্রয় পরিবহন, এটা হচ্ছে আমার যাবে বিক্রিত পণ্যের ব্যয়। বিজ্ঞাপন পরিচালন ব্যয়, বার্তা প্রাপ্তি, অন্যান্য আয়। কুরিন সঞ্চিতি পরিচালন ব্যয় মাইনাস হবে, কুরিন সঞ্চিতি পরিচালন ব্যয় মাইনাস হবে। এবং 10% বিনিয়োগ হচ্ছে আমার একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 10% বিনিয়োগ হচ্ছে আমার একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। 10% বিনিয়োগ হচ্ছে আমার জন্য একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সো এটা আমরা করে ফেললাম। এখন কাজ হচ্ছে যেটা আমাদের লক্ষ্মী ভাই, সেটা হচ্ছে আমরা এবার কি করব, এবার আমরা সমন্বয়গুলো দাগাবো। এবার আমরা কি করবো লক্ষ্মী ভাই, সমন্বয়গুলো দাগাবো। তো চলো আমরা সমন্বয়গুলো দাগানো শুরু করি। সমন্বয়গুলো পার্মানেন্টলি আমরা একটু দাগায় রাখবো। সো এর জন্য আমরা হচ্ছে একটা কাজ করবো লক্ষ্মী ভাই। ওকে, প্রথম আমার এখানে সমন্বয় আছে 10% বিনিয়োগ। এই যে 10%, এইটা মানে হচ্ছে আমার যে বিনিয়োগ করা আছে তার উপরে আমি 10% ইন্টারেস্ট পাবো। আমার যে বিনিয়োগ করা আছে তার উপরে আমি 10% ইন্টারেস্ট পাবো। এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার 10% বিনিয়োগ। এটা হচ্ছে আমার 10% বিনিয়োগ। ঠিক আছে, এটা হচ্ছে আমার 10% বিনিয়োগ। ডান। এরপরে কাজ কি লক্ষ্মী ভাই, এই যে একটা তারিখ দেয়া আছে, এই তারিখটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি 1 তারিখ হয় তাহলে এই মাস সহ, আর যদি এটা 30 তারিখ হইতো তাহলে পরের মাস, মানে 8 সহ ধরতাম। এইটা হচ্ছে এটা রুলস, আমি লিখে রাখলাম, ইনশাল্লাহ তোমাদের বুঝাবো। সো বিনিয়োগের সুদ একবার হচ্ছে আমার চলতি সম্পদে যায়, বিনিয়োগের সুদ একবার হচ্ছে আমার চলতি সম্পদে যায়, বিনিয়োগের সুদ একবার হচ্ছে আমার চলতি সম্পদে যায়, আর একবার হচ্ছে আমার অন্যান্য আয়ে যাবে। ঠিক আছে, ডান। এরপরে সমাপনী মজুদ হচ্ছে আমার জন্য কত, সমাপনী মজুদ হচ্ছে আমার জন্য লক্ষ্মী ভাই, সমাপনী মজুদ হচ্ছে আমার জন্য বলা আছে 15,800 টাকা। সমাপনী মজুদ পণ্য 15,800 টাকা। সমাপনী মজুদ পণ্য একবার বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ, আর একবার চলতি সম্পত্তিতে। দেন আমার এখানে বলা আছে পণ্য ক্রয় হিসাবভুক্ত হয় নাই, পণ্য ক্রয়, ক্রয়ের সাথে দাগ হবে এবং পাওনাদারের সাথে দাগ হবে, কারণ এই পণ্য ক্রয় সবসময় ধারে পণ্য ক্রয় হিসাবে পরিগণিত করা হয়। তারপরে বলা আছে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের 5% কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে। তার মানে দেনাদার থেকে আমরা টাকা একটা পাবো না, কনফার্ম হয়ে গেছি, সেটা হচ্ছে 2,000 টাকা, আর বাকি টাকার উপরেও হয়তো বা 5% আমরা পাবো না। শেষ। বিজ্ঞাপন 2 বছরের জন্য। এই যতগুলো আমার সমন্বয় ছিল সবগুলো আমরা বসাইছি। এখন তোমাদের রিকোয়েস্টের জন্য বা তোমাদের হচ্ছে একটা কথা শেয়ার করতে চাই ভাই, দেখো মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে এখানে সব এন্ট্রি তোমার আসবে না হয়তো বা, বাট তোমরা যে অঙ্কের মানে প্ল্যানের যে অঙ্ক করবা, তোমাদের যে প্যাটার্নের অঙ্ক এখন থাকবে সেখানে আসবে। এর জন্য আমি প্রত্যেকটা কি যায় কেন যায় বলে দেই, বাট এই অঙ্কে হয়তো আমার এখানে সবগুলো এন্ট্রি আসবে না। বাট আমরা শুরু করবো একদম প্রথম থেকেই। আমি ভেঙে ভেঙে একই কাজ 6 বার করতে পছন্দ করি না। এখানে যদি আমি ভেঙে ভেঙে করি আমার এই অঙ্কটা অনেক লেন্দি হয়ে যাবে, আমি সেভাবে যাব না, বাট ভুলের সম্ভাবনা বাড়বে। আমি একসাথে দৌড়াবো, 3টা ছক করা আছে, 3টা যেখান থেকে শুরু করব সেখান থেকে শেষ করবো ইনশাল্লাহ। চলো আমার সাথে, ইনশাল্লাহ তোমরা ভরসা রাখো, জিতবা, ঠকবা না। সো এবার আমরা করবো কি লক্ষ্মী ভাই, প্রথম কাজ হচ্ছে আমাদের বসানো। তাহলে প্রথম আমাদের মোট মুনাফা বের করতে বলছে, দেন আমাদের হচ্ছে নিট মুনাফা আর হচ্ছে নিট দেনাদার। সো আমরা শুরু করি আমাদের প্রথম
ছক দিয়ে এখানে নিট দেনাদারের কথা বলছে। সো দেনাদার এখানে নিট দেনাদার এখানে কি বসাবো অবশ্যই আমরা। তারপরে হচ্ছে আমাদের কি বলছে নিট মুনাফা। তো নিট মুনাফার এখানে আমাদের প্রথমে একটা জিনিস লিখতে হয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এই হচ্ছে আমাদের কাজ, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, বাদ বিক্রিত পণ্যের ব্যয় আমরা লিখলাম। আরেকটু জায়গা রেখে লিখলে কি ভালো হতো? আচ্ছা একটু রেখে লিখি, এখানে লিখি বিক্রয়ের জন্য একটু জায়গা রেখে দেই, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ডান, ওকে। এবার লক্ষ্মী ভাই আমরা হচ্ছে শুরু করব প্রথম এন্ট্রি থেকে। প্রথম এন্ট্রি আমাদের এখানে কি বলছে, প্রারম্ভিক মজুদ পণ্য 20,000 টাকা, ক্রয় বলা আছে হচ্ছে 95,000 এবং বিক্রয় বলা আছে 1,93,000। ওকে, তাহলে আমরা একসাথে লিখে আসি, চলো তিনটে এন্ট্রি। প্রারম্ভিক মজুদ পণ্য এটা বিক্রিত পণ্যের ব্যয়ে যায়। সো আমরা প্রারম্ভিক মজুদ পণ্য লিখে ফেললাম। কত টাকা বলা আছে প্রারম্ভিক মজুদ পণ্য? 20,000। সো আমরা 20,000 টাকা লিখি প্রারম্ভিক মজুদ পণ্য সেকেন্ড কলামে। কোথায়? সেকেন্ড কলামে 20,000 টাকা লিখে ফেললাম। এরপরে আমরা এখানে লিখব ক্রয়, এখানে আমরা লিখব হচ্ছে বিক্রয়। সো আমাদের এখানে ক্রয় কত আছে? ক্রয় আছে 95,000, বিক্রয় আছে 1,93,000। সো ক্রয় ফার্স্ট কলামে লিখবো, ক্রয়ের সাথে কাজ আছে 95,000, বিক্রয় হচ্ছে আমার 1,83,000। দেখি তো টাকাটা ঠিক লিখছি কিনা লক্ষ্মী ভাই, 1,93,000, 1,93,000। সো আমরা এটাকে একটু ঠিক করে নিই, 1,93,000। ডান, সব বসানো শেষ। এরপরে কাজ কি আমাদের? ফেরত। ফেরতটা বাদ দেওয়ার সময় আমাদের কি চিন্তা করতে হবে লক্ষ্মী ভাই? ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট। সো ফেরত আছে দুইটা, একটা হচ্ছে 8,200, একটা হচ্ছে 4,500। সো ডেবিট পাশের ফেরত হচ্ছে বিক্রয় ফেরত, ক্রেডিট পাশের ফেরত হচ্ছে ক্রয় ফেরত। সো আমাদের বিক্রয় ফেরত হচ্ছে 8,200 আমরা লিখলাম, এখানে হচ্ছে আমার 4,500 লিখলাম, ব্রেকেট দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম বাদ ফেরত, বাদ ফেরত। ডান, তাহলে আমরা 8,200 আর 4,500 লিখে ফেললাম। দেনাদার এবং পাওনাদার, দেখো ভাই দেনাদার আর পাওনাদার আসলে আমার এখানে করতে বলে নাই, জাস্ট ক নম্বরে আমাকে বলছে নিট দেনাদার বের করতে, এর জন্য আমরা দেনাদারটা এখানে লিখলাম। পাওনাদারের কাজ আমার এখানে নাই, পাওনাদারের কাজ আমার এখানে নাই। দেনাদার কত আছে এখানে? 40,000। সো দেনাদার আমরা এখানে সেকেন্ড কলামে লিখে ফেললাম, যেহেতু আমাদের একটাই কাজ 40,000। ডান, ওকে। এরপরে কি আছে লক্ষ্মী ভাই? এরপরে কি আছে? এরপরে আছে বেতন। বেতন হচ্ছে আমার একটা কি পরিচালন ব্যয়, বিমা সালামি পরিচালন ব্যয়, আর হচ্ছে তোমার ডাকতারও পরিচালন ব্যয়। সো বেতন আছে 24,000, 2,000 আর হচ্ছে 1,200। আচ্ছা দেখি মনে রাখতে পারে কিনা, না হয় দেখে দেখে বসাবো। সো আমরা বেতন বসানো শুরু করব। বেতন বসানো গেলে আগে এখানে লিখতে হবে মোট মুনাফা। তোমাদের একটা কথা বারবার বলতেছি লক্ষ্মী ভাই, আমি যেভাবে লিখছি উপরে হেডলাইন, তোমরা এটা লিখবা না, এটা হচ্ছে তোমাদের নিজেদের বানাইতে হবে। কারণ কি, আমি আমার মতো জায়গা নাই বলে লিখছি, তোমরা উপরে সুন্দর করে নাম লিখবা, দেন হচ্ছে তোমরা কি কাজ করতেছো, আর্থিক অবস্থার বিবরণী বা মালিকানা সত্ত্ব বা বিশদায় বইনি লিখে আংশিক করলে ব্রেকেট দিয়ে আংশিক, এবং সবার শেষে হচ্ছে তুমি এখানে সুন্দর করে লিখবা কি 31শে ডিসেম্বর এত সালের এত বছরের সমাপ্ত বছরের জন্য, এভাবে। ঠিক আছে, সো আমরা এটা লিখলাম মোট মুনাফা। এবার হচ্ছে তোমার পরিচালন ব্যয়, বাদ পরিচালন ব্যয়। সো আমাদের এখানে পরিচালন ব্যয় তাহলে কত ছিল? 24,000। সো বেতন ছিল 24,000, তারপর হচ্ছে বিমা সালামি ছিল, বিমা সালামি ছিল হচ্ছে 2,000, দেন তোমার ডাকতার ছিল হচ্ছে 1,200। ডান, ওকে। বেতন, বিমা সালামি, ডাকতার আমরা লিখে ফেলছি। আফটার দ্যাট হচ্ছে আমরা কি করবো লক্ষ্মী ভাই? পরিবহন খরচ। শুধু পরিবহন খরচ অবশ্যই আমার জন্য একটা জিনিস, শুধু পরিবহন খরচ অবশ্যই আমার জন্য ক্রয় পরিবহন। এভাবে যখন শুধু পরিবহন খরচ বলা থাকবে, এটাকে অবশ্যই তোমরা ক্রয় পরিবহন মনে করবা। শুধু শুল্ক বলা থাকলে, শুধু শুল্ক বলা থাকলে অবশ্যই এটাকে কি শুল্ক মনে করবা? আমদানি শুল্ক। আমদানি শুল্ক প্রত্যক্ষ খরচ। সো ক্রয় পরিবহন আমাদের কত আছে?
ক্রয় পরিবহন আছে হচ্ছে আমার 7,000, বিজ্ঞাপন আছে 8,600। সো চলো এখানে আমরা আগে বিজ্ঞাপনটাও লিখে দিই, বিজ্ঞাপনের সাথে কাজ আছে। বিজ্ঞাপন হচ্ছে 8,600, কাজ আছে, দাগ দিয়ে রাখলাম। ক্রয় পরিবহন লিখবো আমরা এবার। ক্রয় পরিবহন হচ্ছে আমার জন্য এখানে, ক্রয় পরিবহন হচ্ছে আমার জন্য 7,000 টাকা, সেকেন্ড কলামে, ডান। এরপর আমার এখানে কি আছে লক্ষ্মী ভাই? এরপর আমার এখানে পরিবহন বিজ্ঞাপন হিসেবে বার্তা প্রাপ্তি। বার্তা প্রাপ্তি হচ্ছে আমার জন্য অন্যান্য আয়। বার্তা প্রাপ্তি হচ্ছে আমার জন্য অন্যান্য আয়। সো বার্তা প্রাপ্তি হচ্ছে 2,000। সো বার্তা প্রাপ্তি আমরা লিখে ফেলি, চলো লক্ষ্মী ভাই। বার্তা প্রাপ্তি আমরা লিখবো এখানে অন্যান্য আয়। তার আগে এখানে আমাদের জায়গা লাগবে, অন্যান্য আয়, হেডলাইন লিখলাম। এবার লিখবো বার্তা প্রাপ্তি। বার্তা প্রাপ্তি হচ্ছে আমার কত? 2,000 টাকা। বার্তা প্রাপ্তি আমি সেকেন্ড কলামে লিখলাম 2,000। এরপরে আমাদের এখানে কি ছিল? কুরিন সঞ্চিতি। কুরিন সঞ্চিতির উপরে জায়গা লাগবে, তাই আমরা এখানে কুরিন সঞ্চিতি লিখলাম 1,200। কুরিন সঞ্চিতি কত আছে? 1,500। কুরিন সঞ্চিতি আছে কত? 1,500। ডান। আমরা সব কিছু এখানে সুন্দর করে বসাই ফেললাম লক্ষ্মী ভাই। কোথাও আমরা কোনো রকমের কোনো ঝামেলায় পড়ি না ইনশাল্লাহ। জাস্ট আমি একটু লেখাটা উপরে উঠাই দিই, জায়গা যেহেতু কম আমাদের। সো এখানে লিখলাম বিজ্ঞাপন, এখানে লিখলাম আমরা 8,600। ডান। সব বসানো আমাদের শেষ, সব বসানো আমাদের শেষ লক্ষ্মী ভাই। এবার আমাদের কাজ হচ্ছে সমন্বয় বসানো। বিনিয়োগ আমাদের বসানো লাগবে না, কারণ হচ্ছে বিনিয়োগের কাজ আমাদের এখানে নেই, কিন্তু সমন্বয়ের কাজ কিন্তু আছে। আর্থিক অবস্থা বিনিয়োগ করতে বলে বিনিয়োগ এন্ট্রিটাও আমরা বসাইতাম। যেমন এখান থেকে আমরা কি কি এন্ট্রিগুলো বসাই নাই দেখো লক্ষ্মী ভাই। আমরা পাওনাদার বসাই নাই, কাজ লাগে নাই। আমাদের হচ্ছে বিনিয়োগ আমরা বসাই নাই, কাজ লাগে নাই, কিন্তু সুদের কাজ কিন্তু অবশ্যই করব। দেনাদারটা আমরা সম্পদে বসাই নাই, জাস্ট ক নম্বরে বসাইছি। সো এটাও কাইন্ড অফ আমার আসলে রেগুলারভাবে লাগে নাই। সো এই গেল আমার কাজ। এখন আমাদের কাজ হচ্ছে লক্ষ্মী ভাই সমন্বয় করা। যে এখানে দেখো বিনিয়োগে বলা আছে 20,000 টাকা আমরা ইনভেস্ট করছি। 20,000 টাকা আমরা ইনভেস্ট করছি। কত পার্সেন্ট সুদে? 10% সুদে। কত হবে? 2,000 টাকা। 20,000 টাকা আমরা ইনভেস্ট করছি, কত পার্সেন্ট সুদে? 10% সুদে। কত হবে? 2,000 টাকা। আমরা এই 2,000 টাকা পাবো কয় বছরে পাবো? 1 বছরে পাবো, কারণ আমাদের ক্যালকুলেটর তো আর জানে না যে সুদ কতটুকু কখন বের করতে হবে। ও আমাকে 1 বছরের সুদই সবসময় দিবে। এটা ভালো করে মনে রেখে, ও আমাকে 1 বছরের সুদ সবসময় দিবে। সো ও যে আমাকে 1 বছরের সুদ দিল 2,000, এটা তো আমি ইনভেস্ট করছি 1/7/2022। সো 1/7/2022, তাহলে আমি 1 তারিখে 7 মাসের, সো 7 ধরবো অবশ্যই, 8, 9, 10, 11 এবং 12। সো আমি হচ্ছে এই 6 মাসের সুদ পাবো। আমি হচ্ছে এই 6 মাসের সুদ পাবো। আমি হচ্ছে এই 6 মাসের সুদ পাবো। যদি এমন হইতো, দেখো লক্ষ্মী ভাই, যদি এমন হইতো এইটা আমরা করতাম কত? আমরা 1/8/2022, তখন হয়তো কি 8 থেকে গুনতাম। বাট এটাই যদি করতাম আমরা 31/8, তখন আমরা 9 থেকে, কারণ 8 মাস তো শেষই, তখন 9, 10, 11, 12 এভাবে। সহজভাবে বলি, মনে রাখো, নোট করে নাও, রিমাইন্ডার রাখো। সেটা হচ্ছে কি লক্ষ্মী ভাই, যদি 1 তারিখ থেকে বিনিয়োগ করি তাহলে ওই মাস সহ গুণে সুদ দিতে হবে। যদি মানে পাবো, যদি 1 তারিখে থেকে ঋণ নেই তাহলে ওই মাস ধরে সুদ দিতে হবে। যদি 31 তারিখ হয় তার মানে ওই মাস শেষ, 30 তারিখ হলে ওই মাস শেষ, তার মানে পরের তারিখ থেকে আমার সুদ কাউন্ট হবে, সেটা ঋণের হোক বিনিয়োগের হোক, শেষ। সো এইটা হয়েছে কত? তাহলে 2,000, তাহলে এটার অর্ধেক কত হবে? 1,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদ আমার জন্য একটা অন্যান্য আয়। বিনিয়োগের সুদ আমার জন্য একটা অন্যান্য আয়। বিনিয়োগের সুদ আমার জন্য একটা অন্যান্য আয়। বিনিয়োগের সুদ হচ্ছে আমার জন্য একটা অন্যান্য আয়। সো আমরা এখানে লিখলাম বিনিয়োগের সুদ, ছোট করে লিখে দিলাম বোঝানোর জন্য। বিনিয়োগের সুদ কত? বিনিয়োগের সুদ হচ্ছে অন্যান্য আয়, এখানে লিখে দিলাম। ওকে, সো এখানে একটা দাগ দিয়ে দিলাম। বিনিয়োগের সুদ হচ্ছে আমার অন্যান্য আয়। আমি 1,000 টাকা
বসাই দিলাম। ঠিক আছে লক্ষ্মী ভাই, জায়গাটার ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। আমি যেহেতু বোর্ডে পুরো অঙ্কটা করানোর চেষ্টা করতেছি, এর জন্য আমার জায়গা নিয়ে একটু সংকুলন আছে। তোমরা তোমাদের খাতায় মনের মতো করে জায়গা রাখবা। পরিচালন ব্যয় বেশি জায়গা রাখবা, বিক্রিত পণ্যের ব্যয় বেশি রাখবা, চলতি সম্পদের জন্য বেশি রাখবা, চলতি দায়ের জন্য বেশি রাখবা। এগুলোতে কখনো জায়গা নিয়ে কম্পেয়ার করবা না, কোনো রকম কম্প্রোমাইজ করবা না। দেখো ভাই, এইটা তোমার টাকায় হচ্ছে, দিস ইজ ইয়োর মানি দ্যাট হ্যাজ বিন ইউজড ফর ইয়োর, কি বলো, ফর ইয়োর বেনিফিট, ফর ইয়োর রাইট অ্যান এক্সাম। সো তোমার এটা বেনিফিট হচ্ছে, তোমার টাকা দিয়ে তোমাকে হচ্ছে মানে পরীক্ষা দেওয়ার জন্য এটা মানে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, পরীক্ষা দেওয়ার জন্য ওই খাতাটা দেওয়া হচ্ছে। তুমি কিনে পরীক্ষা দিচ্ছ, সেটাকে প্রপার ওয়েতে ইউজ করো। ঠিক আছে? সো তোমার টাকা, তোমার হচ্ছে খাতা, প্রপারলি এটা নিয়ে কোনো কনজাস্টেড করবো না, পরীক্ষার হলে যেন এমন কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? ওকে, এরপরে আমরা লক্ষ্মী ভাই সব কিছু বসাচ্ছি। বসানোর পরে আমাদের এখানে কি হচ্ছে, আমরা এখন বাইরের সমন্বয় নিয়ে কাজ করব। সেটা হচ্ছে প্রথম সমন্বয় সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যের আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার অবিকৃত পণ্য। এই সমাপনী মজুদের আরেকটা নাম হচ্ছে অবিকৃত পণ্য, এবং আরেকটা নাম হচ্ছে কালান্তিক মজুত। কালান্তিক মজুত মানে কাল শেষ হয়ে গেছে। এই কালান্তিক মজুত মানে সময় শেষ, তারপরে যে মজুদ আছে তার মানে সমাপনী মজুদ। সো এই কালান্তিক মজুদ, অথবা যদি আমরা এটাকে বলি হচ্ছে তোমার অবিকৃত পণ্য, একই কথা। সো তোমাকে অবশ্যই এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর এই সমাপনী মজুদ পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, সমাপনী মজুদ পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, সমাপনী মজুদ পণ্য একবার বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে, আরেকবার অবশ্যই এটা কই যাবে, চলতি সম্পদে যাবে। সো আমাদের এখানে চলতি সম্পদ করতে বলে নাই, বাট সবার শেষে আমরা এখানে অবশ্যই সমাপনী মজুদ নামে বাদ দিয়ে ফেলবো। কত টাকা বাদ দিব আমরা একটু দেখে নিই। সমাপনী মজুদ আছে এখানে 15,800 টাকা। 15,800 টাকা আমরা এখানে বাদ দিব। ঠিক আছে লক্ষ্মী ভাই, 15,800 টাকা আমরা এখানে বাদ দিলাম। ওকে, ডান। এরপরে কাজ কি, পণ্য ক্রয় করা হয়েছে, হিসাবভুক্ত হন নাই। পণ্য ক্রয় করছি মানে অলিখিত ক্রয় লিখি নাই, তার মানে লিখতে হবে। তার মানে এখানে আমরা লিখব অলিখিত পণ্য। অলিখিত পণ্য কত টাকা আছে, অলিখিত পণ্য কত টাকা আছে, অলিখিত পণ্য 3,000 টাকা আছে। 3,000 টাকা আমরা এখানে প্লাস করে দিব, আমরা যেহেতু এটা লিখি নাই। আরেকবার এটা দায়ের সাথে যোগ হয়, যেহেতু আমাদের এখানে দায় নাই তাই আমরা দায় বসাবো না। শেষ সমন্বয়। দেখো, একটা ধরতেছি একটা মারতেছি, কেউ হাত থেকে মুক্তি পাচ্ছে না। এরপরে বলছে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপরে 5% কুরিন। ঠিক আছে, এটা করতেছি 3 নাম্বারটা। তার আগে 4 নাম্বারটা করে আসি, একটু ফলো করো। দেখো ভাই, বিজ্ঞাপন বলা আছে 2 বছরের জন্য। বিজ্ঞাপন বলা আছে কয় বছরের জন্য, 2 বছরের জন্য। আমরা হিসাব করতেছি কয় বছরের, 1 বছরের। সো বিজ্ঞাপন বলা আছে 2 বছরের, তো 2 বছরের যদি 8,600 টাকা হয়, তাহলে অবশ্যই 1 বছরের কি আছে, অগ্রিম আছে। আর এই অগ্রিমটাকে আসলে এখানে বিলম্বিত বলে। বিজ্ঞাপনের বেলায় অগ্রিমটাকে কি বলে, বিলম্বিত বলে। তো এই যে 8,600 টাকা আছে, তো এইটা 1 বছরে কত আছে, 4,300 টাকা। যেহেতু এই 1 বছর বিলম্বিত বা অগ্রিম আছে, এই বিলম্বিতর অপর নামই হচ্ছে অগ্রিম। তোমাদের বোঝার জন্য বুঝাই দিলাম। সো এই 4,300 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। 4,300 টাকা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আরেকবার এই 4,300 টাকা আমরা হচ্ছে কোথায় বসাবো লক্ষ্মী ভাই, আরেকবার আমরা এই 4,300 টাকা বসাবো হচ্ছে আমাদের, আরেকবার আমরা এটা বসাবো হচ্ছে আমাদের চলতি সম্পদে বিলম্বিত বিজ্ঞাপন নামে। তার মানে 2টা কাজ শেষ, একবার হচ্ছে বিজ্ঞাপন থেকে বাদ, আরেকবার চলতি সম্পদে। এবার তোমাদের যেটা নিয়ে আমি কাজ করব, যেটা নিয়ে আমার ভাই বোনদের সবারই আসলে একটু প্রবলেম থাকে, তারা ভয় পায়, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটা তোমাদের আমি নোট করাই দেবো ইনশাল্লাহ আজকে এখানে। ঠিক আছে? সো এই যে আমার দেনাদার, এই দেনাদার হচ্ছে আমার রেয়ামিলে দেয়া আছে, মানে প্রশ্নে দেয়া আছে। সো আমি প্রশ্ন থেকে লিখলাম। এর সাথে কি কি হইতে পারে দেখিও। এর সাথে প্রথমে যোগ হইতে পারে অলিখিত বিক্রয়, বাদ হইতে পারে অলিখিত বিক্রয় ফেরত, বাদ হইতে পারে অলিখিত বিক্রয় ফেরত। নোট ডাউন, একদম স্ক্রিনশট নিয়ে রাখবা। অলিখিত বিক্রয় ফেরত, বিক্রয় তো আছেই। ঠিক আছে? এরপরে বাদ হবে নতুন কুরিন,
এরপরে বাদ হবে নতুন কুরিন সঞ্চিতি, এরপরে বাদ হবে বাট্টা সঞ্চিতি আলাদা করে। তো যদি আমার দেনাদার থাকে তার সাথে অলিখিত বিক্রয় থাকে প্রথমে যোগ করব, দেন অলিখিত বিক্রয় ফেরত থাকলে বাদ দিব, দেন আমরা নতুন কুরিন বা অনাদায়ী পাওনা যেটা আমরা আদায় করতে পারবো না কনফার্ম হয়ে গেছি সেটা বাদ দিব, দেন আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিব, দেন আমরা বাট্টা সঞ্চিতি। তোমরা সবাই এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, এটা হচ্ছে তোমাদের আসলে এই প্যাটার্ন। যদিও আমার এখানে যেগুলো দরকার নাই সেগুলো আমি মুছে ফেলবো, কিছু করার নাই, দুঃখিত, তোমরা আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। আমি তোমাদের এটা স্ক্রিনশট নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। ওকে, ডান। এখন আমি আসি আমার কোশ্চেনে। দেনাদার ছিল 40,000, সেখান থেকে বাদ নতুন কুরিন কত টাকা? 3,000, বাইরে গেল 37,000। তারপরে কি বলছে? 3,000 টাকা বাদ দিলাম, 2,000, বাকি টাকার উপরে 5%। ওকে, তাহলে চলো বাকি টাকার উপরে 5% দেই। তাহলে এখানে আমার একটু কারেকশন করে নিই, বাদ হচ্ছে 38,000। এবার এখান থেকে বাদ দিব আমরা 5%, সেটাকে আমরা বলবো নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি। তাহলে নতুন কুরিন সঞ্চিতি আমরা এখান থেকে বাদ দিব। সো নতুন কুরিন সঞ্চিতি আমার এখানে কত আছে? 5%। তাহলে 38,000-এর 5% কত হবে লক্ষ্মী ভাই? 38,000 5% হবে 1900। সো আমরা এখান থেকে বাদ দিলে কত হবে? এটা 36,100 টাকা। আমার বিশ্বাস, দেখি তো আমরা এটা মিলছে কিনা লক্ষ্মী ভাই। মিলে গেছে, দেখছো লক্ষ্মী ভাই? আমরা হচ্ছে 38,000 টাকা পাইছি, 2,000 টাকা বাদ দিয়ে, দেন 1900 টাকা বাদ দিলে 36,100 টাকা। ডান। এবার কাজ হচ্ছে এই যে নতুন দুইটা কুরিন আছে, দেখো তো পরিচালন ব্যয়ে আমরা এই যে কুরিন সঞ্চিতি লাস্টে মাইনাস লিখে আসছিলাম, মনে আছে তোমার? লাস্টে আমরা মাইনাস লিখে আসছিলাম, তোমার কি মনে পড়ে? পরে। সো এইটা কেন লিখছি, আমরা এখানে উপরে দুইটা জিনিস এখন আনবো। একটা হচ্ছে নতুন কুরিন কত টাকা? 2,000 যোগ নতুন কুরিন সঞ্চিতি কত টাকা? 1900 টাকা। যোগ করা হয়েছে কত? 3900 টাকা। 3900 টাকা হয়েছে। সো এই যে আমার 3900 টাকা হয়েছে, সেখান থেকে আমরা বাদ দিব হচ্ছে এই 1500 টাকা, তাহলে হবে এখানে 2400 টাকা। শেষ। তার মানে এবার যদি আমি একটু ধীরে ধীরে আবার তোমাদের বলি, নতুন অনাদায়ী পাওনা দেনাদার থেকে বাদ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেনাদার থেকে বাদ, দেন পরিচালন ব্যয়ে যে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে তার সাথে কি হবে? যে অনাদায়ী পাওনা থাকবে, দুইটা অনেক সময় থাকে অনেক সময় থাকে না, যে অনাদায়ী পাওনার সাথে থাকবে তার সাথে হচ্ছে যোগ। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা যেটা রেয়া মিলে আছে যোগ, নতুন অনাদায়ী পাওনা যেটা সমন্বয় আছে যোগ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা সমন্বয় আছে বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা রেয়া মিলে আছে। তার মানে রেয়া মিলে যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে ওর ধর্মই হচ্ছে অলওয়েজ বাদ হয়ে যাওয়া। শেষ। আমাদের সব কিছু পারফেক্টলি বসানো শেষ লক্ষ্মী ভাই। এখন কাজ হচ্ছে কি, আমার ভাই বোনদের এই যোগ বিয়োগটা আমার দেখানো। সো প্রথমে আমরা হচ্ছে সাপ্লাই এন্টারপ্রাইজের দেনাদার যেটা আছে প্রশ্ন, দেনাদার থেকে আমরা নতুন অনাদায়ী পাওনা বাদ দিছি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করছি, নতুন অনাদায়ী পাওনা বাদ দিছি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিছি। যেহেতু এটা আমার দেনাদার ছিল, আমার নিট দেনাদার বের হলো 36,100 টাকা। অবশ্যই সমন্বয়ের দুইটা দেনাদার থেকে বাদ হবে, পরিচালন ব্যয় গিয়ে যোগ হবে। ডান। দেন আমরা এটা করলাম হচ্ছে আংশিক বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মানে বিশদ আয় বিবরণী আংশিক, মানে শুধু মোট লাভ পর্যন্ত। প্রথমে আমরা কি করলাম? নিট বিক্রয় বের করলাম। নিট বিক্রয় আমরা কিভাবে বের করলাম আমার ভাই বোনেরা? নিট বিক্রয় আমরা বের করছি আমাদের বিক্রয় থেকে ফেরত বাদ দিয়ে 1,84,800 টাকা। দেন আমরা নিট ক্রয় কিভাবে বের করব? প্রারম্ভিক মজুত পণ্য তো এখানে আছেই। নিট ক্রয় থেকে ফেরত এবং অলিখিত ক্রয় যোগ বিয়োগ করে 93,500 টাকা যেটা পাইছি, এইটা হচ্ছে কি আমার অলিখিত ক্রয়।
এই টোটাল যোগ বিয়োগ করে 93,500 হচ্ছে আমার নিট ক্রয়। মানে নিট ক্রয় কিন্তু দেখো তোমাদের যখন বিবরণীতে আসে দুতরফা দাখিলা বিদ্যুতি যাবে দেয় তখনই কিন্তু সিমিলার করতে হবে, যা যা ক্রয় হয়েছে যোগ যে কারণে বিয়োগ হয়েছে, মানে হয়েছে কমছে বিয়োগ। সো এইটা হচ্ছে আমার 93,500 ডান। দেন আমার ক্রয় পরিবহন বলা আছে হচ্ছে 7,000 টাকা। সো এই ক্রয় পরিবহন আমার 7,000 টাকা বলা আছে, ক্রয় পরিবহনটাকে আমরা প্রত্যক্ষ খরচ হিসাবে এখানে বসাই ফেলছি। সো এই 20,000, এই 93,500 এবং এই যে 7,000, এইটা যোগ করে আমার কি হইল 1,20,500 টাকা। 1,20,500 টাকা হচ্ছে আমার 1,20,500 টাকা হচ্ছে লক্ষ্মী ভাই আমার কি, এই 1,20,500 টাকা হচ্ছে আমার বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য সকল প্রত্যক্ষ খরচ যোগ করে, সকল প্রত্যক্ষ খরচ প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করে সকল প্রত্যক্ষ খরচ যোগ করে নিট ক্রয় যোগ করে হয়েছে কি বিক্রয়যোগ্য পণ্য। বিক্রয়যোগ্য পণ্য মানে হচ্ছে আমার হাতে বিক্রয় উপযোগী কি পরিমাণ প্রোডাক্ট এখন অ্যাভেলেবেল আছে যেটা আমি মার্কেটে এনি টাইম সেল করতে পারি। এই যে বিক্রয়যোগ্য পণ্য সেখান থেকে বের হয় আমার সমাপনী মজুত পণ্য। এই যে বিক্রয়যোগ্য পণ্য সেখান থেকে আমার সমাপনী মজুত পণ্য আমি বাদ দিলে, মানে কতটুকু আমি বিক্রয় করি নাই, আমার হাতে ছিল যা সেখান থেকে আমি কতটুকু করি নাই, এইটা বাদ দিলেই বের হয় আমি কতটুকু করছি। সো আমি এখানে ছিল 1,20,500, 15,800 করি নাই, তাহলে আমি করছি কত 1,04,700 টাকার পণ্য, যেটা আমার কাছে দাম ছিল। আমি এই পণ্যটা বিক্রি করছি 1,84,800 টাকায়। বিক্রিত পণ্যের ব্যয় বলতে বোঝায় যে পণ্যটা আমি বিক্রি করছি তার দাম আমার কাছে কত ছিল। সো আমার কাছে ছিল হচ্ছে 1,04,700, আমি বিক্রি করছি 1,84,800। সো আমার এখানে লাভ হয়েছে 80,100। এটাকে বলে মোট মুনাফা বা মোট লাভ। যদি আমার ব্যয়টা বেশি হইতো তাহলে আমার জন্য হয়তো মোট ক্ষতি। ডান, তোমরা ভালো করে বুঝতে পারছো আমার বিশ্বাস। এরপরে লক্ষ্মী ভাই দেখো আমরা সব বসেছিলাম, মোট মুনাফা 75,000 আমরা নিয়ে বসাইছি। দেখি তো মোট মুনাফাটা আমরা বসাইছি কিনা, নাহলে বসাই দেই। এই যে মোট মুনাফা এখানে আমরা 75,000 টাকা যেটা আমাদের দেয়া আছে সেটা আমরা নিয়ে বসাই ফেললাম। দেন আমরা কি করলাম লক্ষ্মী ভাই, এই যে কাজগুলো করছি এইগুলার যোগ বিয়োগটা এখান থেকে বের করি। এরপর আমরা পরিচালন ব্যয় বের করছি। পরিচালন আমরা বেতন নিছি, বিমা সালামি নিছি, ডাকতান নিছি, বিজ্ঞাপন নিছি, বিজ্ঞাপন অগ্রিম ছিল বাদ দিছি, কুরিনটা ছিল কুরিনটা করছি, কুরিন থেকে নতুন কুরিন যোগ করছি, কুরিন যোগ করছি, নতুন কুরিন সঞ্চিতি যোগ করছি, দেন পুরাতন কুরিনটা বাদ দিছি, বের হয়েছে 2,400। এই সবগুলা ব্যয় যোগ করে আমার বের হয়েছে 33,900 টাকা, যেটাকে আমরা বলি পরিচালন ব্যয়। সো এই 33,900 টাকা থেকে যখন আমরা 75,000 টাকা থেকে এটা বাদ দিব 41,100 টাকা আসছে, এটাকে বলে পরিচালন মুনাফা। তোমরা ভালো করে মনে রাখো লক্ষ্মী ভাই, যখন আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেই তখন বের হয় পরিচালন মুনাফা, তখন বের হবে কি পরিচালন মুনাফা। সো এই হচ্ছে আমাদের পরিচালন মুনাফা 41,100 টাকা। এরপরে আমরা অন্যান্য আয় যেটা আছে, এরপরে আমরা অন্যান্য আয় যেটা ছিল আমাদের বাট্টা প্রাপ্তি এবং বিনিয়োগের সুদ, সেটা যোগ করছি। কোনো রকমের অন্যান্য ব্যয় এখানে আমার ছিল না, কোনো রকমের অন্যান্য ব্যয় এখানে আমার ছিল না, তার জন্য আমরা এটা বাদ দিতে পারি নাই। সো যেটা আয় ছিল সেটা যোগ করে ফেলছি। দেন আমাদের এই যে 44,100 টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা চলে আসছে। একসাথে অঙ্ক করার এটাই সবচেয়ে বড় সুবিধা লক্ষ্মী ভাই, তোমার কোনো এন্ট্রি বাদ যাওয়ার কোনো ওয়েই নাই, ইউ উইল বি স্যাটিসফাইড। এবং মজার বিষয় হচ্ছে তোমার এখানে ইটস অ্যান্ড মানে এভরি কি বলা যায় এন্ট্রি কাউন্ট হবে তোমার কাছ থেকে, ঠিক আছে? তুমি এটাকে মানে ভালো ফিল করবা, ইউ উইল ফিল লাইক গুড। যেমন ধরো তুমি একটা এন্ট্রি যখন তুমি দেখবা যে আমার বাদ পড়ে নাই, আমি প্রত্যেকটা সমন্বয় প্রপারলি একদম বসাইছি, সো তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে, তোমার কনফিডেন্ট বুস্ট আপ হবে, তোমার অঙ্ক করার ইচ্ছাটা জাগবে। আমি ওই পদ্ধতিতেই তোমাদের করাচ্ছি। সো আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা এই অঙ্কগুলো ভালো করে বুঝছে। তোমাদের সবাইকে সবসময় যেমন আমি বলি তোমাদের কষ্টের একটু সঙ্গী আমাকে করে নাও, আমি তোমাদের একটু হেল্প করি, যেহেতু ভাইয়া এটা জানি, পড়াচ্ছি অনেক বছর ধরে। আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করতেছো। তোমরা বারবার করে একই অঙ্ক করো, বারবার করে বলি আর্থিক অবস্থা নিয়ে অ্যাভয়েড করিও না। ইন্টারমিডিয়েটে উঠলেও কিন্তু তোমরা এটা সাফার করবা। আর ইন্টারমিডিয়েটের অঙ্কগুলোও অনেক বেশি এবং হিউজ একটা সিলেবাস। সো তোমাদের কাছে রিকোয়েস্ট উইথ ডিউ রেসপেক্ট, ভাই এটা করিও না। বারবার করে প্র্যাকটিস করো, মিনিমাম 5-7-10টা অঙ্ক করো। আমি শুরুর দিকের অঙ্কে চমৎকার করে তোমাদেরকে হচ্ছে কি করছি, বেসিকগুলো বারবার করে বুঝাইছি। এখনও আমি প্রত্যেকটা এন্ট্রি তোমাদের ক্লাসিফিকেশন দিয়ে দিচ্ছি, সেভাবে করো। আমি বিশ্বাস করি আমার ভাই বোনের হারার কোনো সুযোগ
নাই। তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা, তোমাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। আমি আশা করি তোমরা সবাই ইনশাআল্লাহ জীবনে অনেক বেশি সাকসেস হবা। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে আবার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ পরবর্তী কোনো অঙ্কে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।